প্রিয় দর্শক, সজাগতা অনুষ্ঠানে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করছিলাম গণজাগরণ মঞ্চ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। আমাদের সঙ্গে আছেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম ও জনাব আরিফ জব্দি। জনাব সেলিমের কাছে আমি আবার আসছি। এই যে সোমবারে জামাতে ইসলাম আহত 24 ঘন্টা সকাল সন্ধ্যা হরতালের পরিপ্রেক্ষিতে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে যে আহ্বান জানিয়েছে জনগণের প্রতি, একটু আগে আরিফ যেটা ভালোভাবে টেলিভিশনের মাধ্যমে জনগণকে জানালেন, এই ব্যাপারে আপনার মন্তব্য? না, এটা তো হরতাল সম্প্রতিকালে জামাতে ইসলাম একাধিক হরতালের কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছে। হরতাল হলো গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন পরিচালনা করার একটা রূপ এবং অনেকগুলো পর্যায় অতিক্রম করে তার একটা উচ্চতর পর্যায় হলো হরতাল, যেখানে জনগণের অংশগ্রহণকে আমরা আরো নিশ্চিত করতে পারি এবং তার একটা মনোভাব সে কাজে না যাওয়ার ভেতর দিয়ে বা গাড়ি না বের করার ভেতর দিয়ে বা দোকান না খোলার ভেতর দিয়ে সে তার প্রতিবাদটা অভিব্যক্ত করে। এটাই হলো হরতালের মর্ম কথা। কিন্তু জামাতে ইসলাম যেটা করছে সেটা তো হরতাল করছে না। তারা যেটা করছে সেটা আমাদের ভাষায় আমরা বলি এটাকে ডরতাল, এবং সেটা প্রধানত হলো দেশের ভেতরে একটা সন্ত্রাসী তাণ্ডবের পরিস্থিতি সৃষ্টি করে অন্য কোনো অভিসন্ধি চরিতার্থ তারা করতে চায় এবং সেইটাই প্রমাণ করে যে জামাতে ইসলাম আসলে রাজনৈতিক দল না। জামাতে ইসলাম হলো একটা সশস্ত্র আউটফিট, একটা প্যারামিলিটারি আউটফিট, এবং সেটা প্রমাণিত হলো রাজীব হত্যাকাণ্ডের ঘটনার ভেতর দিয়েও। সুতরাং এই ধরনের দল হরতাল তাদের কার্যক্রমের অংশ নয়। হরতালকে সামনে রেখে তারা এই জিনিসটা করতে চায়। সুতরাং সেইটা জনগণ, এটা হলো ফর্মের ব্যাপারটা। সেকেন্ড হলো কন্টেন্ট। আপনি একটা কর্মসূচি যখন দেন তাহলে আপনি ডাকাতের স্বার্থ রক্ষা করার জন্য আপনি একটা কর্মসূচি দিতে পারেন, আর ডাকাত দমনের জন্য আপনি একটা কর্মসূচি দিতে পারেন। তারা কর্মসূচি দিচ্ছে যে জঘন্য যুদ্ধ অপরাধী 30 লক্ষ মানুষের হত্যার সঙ্গে যারা দায়ী তাদেরকে বিচারালয় থেকে মুক্ত করে আনার জন্য। আর তার বিরুদ্ধে আমরা গত 18ই ডিসেম্বর, আপনার মনে থাকতে পারে, আমাদের পক্ষ থেকে কমিউনিস্ট পার্টি বাসদের পক্ষ থেকে আমরা দেশব্যাপী হরতাল ডেকেছিলাম এবং শান্তিপূর্ণভাবে সারা দেশে সেই হরতাল পালিত হয়েছে। অনেকে অবশ্য অপপ্রচার করেছে যে এটা সরকার সমর্থিত হরতাল। আন্দোলনটা এবং সংগ্রামটা প্রধানত ছিল কিন্তু জামাত শিবির নিষিদ্ধ করো, যুদ্ধ অপরাধীদের বিচার চাই, এটা অন্যতম 1 নম্বর দাবি ছিল। আরো কতগুলো দাবি ছিল এবং সরকারের মন্ত্রীরা একসময় বলল যে আমরাই সরকার থেকে সবকিছু করব। তারপরেও সিপিবি হরতাল করছে কেন, কার স্বার্থ রক্ষা করার জন্য, এইটা আমাদের ভেবে দেখতে হবে। সুতরাং এখন একটু তারা ভেবে দেখুক যে হরতাল কার স্বার্থে করা হয়েছিল এবং আজকে আমাদের যে প্রজন্ম চত্বর বা গণজাগরণ চত্বরে যে জাগরণ দেশব্যাপী ছড়িয়ে গেছে এবং সেটা কার স্বার্থে করা হচ্ছে, এইটা না হলে পরে আজকে যুদ্ধ অপরাধীদের বিচার সেইটা কিন্তু অগ্রসর করা সম্ভব। ধন্যবাদ জনাব সেলিম। দুজন দর্শক টেলিফোনে আছেন, আমরা তাদের কথা একটু শুনি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মুকুল, আমি রামপুরা থেকে বলছি। জি মুকুল সাহেব বলুন। জি, আমি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের কাছে জানতে চাচ্ছি সবিনয়ে। আমি একটু আগে দিগন্ত টেলিভিশনে কাজী সিদ্দিকী বীরুত্তম এবং রুহুল আমিন গাজীর লাইভ শোনায় টক শো শুনছিলাম। সেখানে রুহুল আমিন গাজী সাহেব বললেন যে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, ওরা ফাঁসি চায়, ওরা ফাঁসি কি গায়ে মাখে না খায় এটা উনি বুঝতে পারেন নাই। আমার প্রশ্ন হচ্ছে, কাদের সিদ্দিকী বীরুত্তম সাহেব উনি একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর সেনানী, উনি প্রকারান্তরে এই সমস্ত কথোপকথনের মাধ্যমে আমার কাছে মনে হচ্ছিল যে উনি বোধহয় এই তারুণ্যের চেতনার বিরোধিতা করছেন। এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি ধন্যবাদ। ধন্যবাদ জনাব সেলিম, কোন মন্তব্য করবেন? কাদের সিদ্দিকী যে মন্তব্য করেছে সেটার সঙ্গে আমি মোটেই একমত নয়। এখানে স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত মানুষ সেখানে উপস্থিত হচ্ছে এবং ছোট ছোট তরুণরাও এটা বোঝে যে রাজাকার হলো খারাপ লোক। আমি নিজেও কথা বলেছি, খারাপ লোক। এবং ইতিহাস শিক্ষা যে একটা বয়স অতিক্রম করার পরেই ইতিহাস শিখতে হবে এরকম মোটেই নয়। আমাদের একেবারে শিশু বয়স থেকেই ইতিহাসের পাঠ তাদের দেওয়া প্রয়োজন এবং তারা ইতিমধ্যে পারিপার্শ্বিক সমস্ত পরিবেশের ভেতর থেকে ইতিহাস তাদের রক্তের ভেতরে ঢুকে যায় এবং তারা জানে যে 71 সালে কি হয়েছে। হয়তো আমাদের মতো অত ডিটেলস একেবারে সূক্ষ্মভাবে হয়তো জিনিসটা জানে না, কিন্তু সাধারণভাবে জানে কোনটা খারাপ কোনটা ভালো।
এবং সেই উপলব্ধি থেকেই তারা কিন্তু এখানে আসছে। সুতরাং এটা আর খালি শিশুরাই সেখানে যাচ্ছে এই কথা কাকে কে বলল? সেখানে শিশুদেরকে নিয়ে তার মা বাবারা এখানে আসছে, যে ইতিহাসের একটা বিরাট অধ্যায় এখানে মঞ্চায়িত হচ্ছে, আমার শিশুটাও সেইটার সঙ্গে জড়িত হোক। আমি তো এমন দেখেছি যে 3 মাসের বাচ্চাকে নিয়ে আসছে এখানে, যে আচ্ছা ঠিক আছে, যাতে আমরা ভবিষ্যতে এটা বলতে পারি যে তুমি যখন একেবারে কোলের ভেতরে ছিলে তখনও তোমার কানে এই স্লোগান প্রবেশ করেছিল। ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য তারা কিন্তু সেই ধরনের শিশুদেরকে নিয়ে আসছে। কিন্তু এই কথা কে অস্বীকার করবে যে আমাদের এন্টায়ার তরুণ সমাজ বাংলাদেশের অল্প কয়েকজন কুলাঙ্গার ছাড়া এবং তরুণ সমাজের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রজন্মের সাধারণ মানুষ তারা সামগ্রিকভাবে পরিপূর্ণভাবে এই সংগ্রামের সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করেছে। তা না হলে যেই মোমবাতি জ্বালানো হলো, যে 3 মিনিট উঠে দাঁড়াও বাংলাদেশ, এবং সেইটার যে বিশাল সাফল্য এবং আবেদন এবং সারা আমরা লক্ষ্য করতে পারলাম, সেটা কিন্তু সম্ভব হতো না। ধন্যবাদ জনাব সেলিম। আমি আরিফের কাছে আবার আসছি। আমরা অতীতে দেখেছি গত 1-2 মাসে জামাত যখন হরতাল আহ্বান করে, সেটা ঠিক একটা রাজনৈতিক দলের হরতালের মতো মনে হয় না, একটা অত্যন্ত ধ্বংসাত্মক একটা বিষয় দাঁড়ায়। চোরাগোপ্তা হামলা থেকে শুরু করে ভয়াবহ সব চিত্র আমরা টেলিভিশন খবরে দেখেছি। তো সোমবারের হরতাল সম্পর্কে তাদের কি পরিকল্পনা সেটা আমাদের জানার কথা নয়, তবে তাদের আগের 1 মাস 2 মাসের অভিজ্ঞতার আলোকে যদি আমরা দেখি যে তারা যদি সেভাবে মাঠে নামে, সেক্ষেত্রে জনগণকে যাদেরকে আপনি প্রতিহত করতে বলেছেন বা হরতাল পালন না করে কাজ করতে, কি পরিস্থিতি দাঁড়াতে পারে? কোনো পরিস্থিতি দাঁড়াবে না। বিশ্বের কোথাও নজির নেই যে সাধারণ মানুষ যখন জেগে উঠবে, সাধারণ মানুষ যখন সামনে থাকবে, এই সব লোকজন থাকতে পারে। তারা সবসময় এই ধরনের সন্ত্রাস সৃষ্টি করে, কারণ কি জনসমর্থনের জায়গাটুকু তারা কোনোদিনই নিতে পারে না এই দেশের, যার কারণে তারা এক ধরনের ভীতি ছড়াতে চায়। মানুষ তখন কি করে, সাধারণ মানুষ তখন কোনো পক্ষ নেয় না। সাধারণ মানুষ মনে করে একদিকে সরকার, একদিকে এই সন্ত্রাসী গোষ্ঠী, লেট দেম ফাইট, আমরা নিরপেক্ষ থাকি। পুলিশ বনাম হরতাল, মানে এটা সরকারের উপরে দায়িত্ব দিয়ে দেয়। আমরা এখন আবেদন জানাচ্ছি যে আপনারা সোমবারের হরতালটি নিজেরা প্রতিহত করুন, সরকারের উপরে আপনারা আস্থা রাখবেন না। কারণ তারা যে পরিমাণ ভীতি ছড়ানোর চেষ্টা করছে, এটাকে ওইভাবেই মোকাবেলা করতে হবে। আমি এর কোনো বিকল্প দেখি না। আপনি জানেন আজকেই যে ইমাম সাহেব জানাজা পড়িয়েছেন, এই ইমাম সাহেবের কে হত্যা করা হবে ডিক্লেয়ার দিয়ে, ফেসবুকে ডিক্লেয়ার দেয়। যে ছেলেটি ডিক্লেয়ার দিয়েছে সে চিটাগাং ইউনিভার্সিটির পদার্থবিদ্যার ছেলে, যার ফোন নাম্বারটা আমাদের কাছে আছে, যে সিলেটের তার বাড়ি। এইগুলো আমরা তো দিচ্ছি, তাদেরও ওই পরিমাণ সাহস আসতেছে, কোথা থেকে আসতেছে আমি জানি না। তারা ডিক্লেয়ার দিচ্ছে যে এই যারা পড়ালেন তাকে এখন তাকে মারা হবে। এই জায়গা থেকে আপনি খালি সরকারের উপর ভরসা করে বসে থাকলে আমার মনে হয় আমরা আসলে ঠিক কাজটা করব না। এবং সোমবারে যদি আমরা একটু সাহসের সঙ্গে এই হরতালটা প্রতিহত করতে পারি, তাহলে সবার জন্যই মঙ্গল হবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের জন্য এটা একটা শুভ পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব সেলিম। এই যে আরিফ একটু আগে বললেন যে দীর্ঘমেয়াদে এটার একটা এফেক্ট আছে, তো ভবিষ্যতে কি হরতাল জনগণের ভাবে প্রতিহত করার জন্য বিভিন্ন দল আবেদন জানালে সেটার এফেক্ট কি হবে? না, আমার তো মনে হয় যে এরকম কোন দল এরকম কোনো কথা বলেনি, গণতান্ত্রিক দল, যে হরতাল নিষিদ্ধ করতে হবে, হরতাল বাতিল করতে হবে। হরতালের অপব্যবহার সম্পর্কে সবাই বলে, আমিও বলি, কিন্তু অপব্যবহারটা কিন্তু বেশি হচ্ছে। হ্যাঁ, সেটা হতে পারে। কোন দল অপব্যবহার করে, কোন দল হয়তো অপব্যবহার করে না। যাদের কোটা শেষ হয়ে গেছে তাদের আর করা উচিত না, যাদের কোটা মাত্র শুরু হয়েছে তারা হয়তো করবে। এবং জনগণের জেনুইন ইস্যু নিয়ে আপনি হরতাল বা অন্য কর্মসূচি, শুধু হরতাল কেন, জামাতে ইসলামের সহিংসতা খালি হরতালের দিনে হচ্ছে তা তো না, এর বাইরেও তারা একটা মিছিলের কর্মসূচি দিয়েও সহিংসতা করছে। এবং আমরা তো মুক্তিযুদ্ধ করা লোক, আমরা জানি যে কিভাবে গেরিলা কায়দায় অভিযান পরিচালনা করতে হয়। রাইট ফ্ল্যাঙ্ক, লেফট ফ্ল্যাঙ্ক, হুইসেল দিল, অ্যাডভান্স করো, অ্যাটাক করো, রিট্রিট করো, এইভাবে তারা যে অপারেশন চালাচ্ছে, এইটাকে একটা মানে মিলিটারি প্যারামিলিটারি অপারেশনের বিষয়বস্তু করে ফেলা হচ্ছে। কিন্তু গেরিলা যুদ্ধের একটা নিয়ম হচ্ছে যে আপনি জনসমর্থন যদি না থাকে তাহলে কোনোদিন আপনি অ্যাডভান্স করতে পারবেন না। এবং সেই কথাটাই এখানে স্পষ্ট করে বলা হলো, এবং আমিও এটার সঙ্গে 16 আনা একমত। বাংলাদেশের মানুষ যদি উঠে দাঁড়ায় এবং রুখে দাঁড়ায়, তাহলে পরে তারা যেইটার সুযোগ নিয়ে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চোরাগপ্তভাবে চালাচ্ছে, সেটা করার আর সুযোগ পাবে না। ধন্যবাদ। যারা পারি আমরা আরেক দিকে যাই।
শাহবাগ চত্বর থেকে যে দাবিটা করা হচ্ছে যুদ্ধ অপরাধীদেরকে চরম শাস্তি দিতে হবে, ফাঁসি, সবার ফাঁসি হবে ইত্যাদি, তো সময়টা তো অনেক দীর্ঘ, সব এটা বিচারিক প্রক্রিয়া আছে, এটা তো এক কলমের খোঁচায় হবে না। তাহলে কি এই আন্দোলনটা সমস্ত যুদ্ধ অপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত কন্টিনিউ করবে, এরকম একটা চিন্তা? আমরা আন্দোলনের ভবিষ্যৎটা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আন্দোলন তার কারণ আন্দোলনটার আসলে আমি নেতা না, আন্দোলনে কোনো নেতা নেই। এই আন্দোলনের মূল জিনিসটা হচ্ছে জনমানুষের সাথে সম্পৃক্ত থেকেই আমরা এই আন্দোলনটা করছি। গতকালকে যখন আমরা আজকে থেকে কর্মসূচিটা সংকুচিত করতে গিয়েছিলাম, তখন অনেক ধরনের আমরাই দেখেছি অনেকের রিয়াকশনটা হয়েছে। এটার পিছনে অনেক কারণ ছিল। আপনি যে কথাটা বলছেন যে আমরা একটা দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে যাচ্ছি, আমরা স্বল্প মেয়াদী লক্ষ্যের কিছু কিছু জায়গায় আমরা মনে করেছি যে আমাদের বিজয়টা হয়েছে। আমরা আপিলের, আমরা বলছি না যে একটা সংশোধনী পাঁচটা, আমরা বলছি না যে ফাঁসি দেওয়া মানে হচ্ছে যে আমাদের এখানে নিয়ে আসো আমরা ফাঁসি দেব, আইনের প্রক্রিয়াটা হবে, বাট আমরা চাচ্ছি যে এই রায়টা রিভিউ হোক এবং আমাদের এই অধিকারটুকু থাকুক। এই জায়গাতে আমাদের একদম বিজয় হয়েছে। আমাদের দীর্ঘমেয়াদী একটা বড় বিজয় হয়েছে। ক্লাস 6-7 এর বাচ্চাদের থেকে শুরু করে একেবারে তরুণ সমাজ, যারা এখন মাত্র হয়তো একেবারেই তাদের জীবনটা সামনে পড়ে আছে, তারা এক ধরনের চেতনায় উদ্ভাসিত হয়েছে। শহীদ জননী জাহানারা ইমাম আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন যে রাজাকার খারাপ, এরা যুদ্ধাপরাধী। এর আগে কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি ছিল 90-এর পরের যে প্রজন্মগুলো, কিন্তু আমরা সেই জায়গা থেকে শহীদ জননী জাহানারা ইমামের কাছ থেকে জেনে আমরা আমাদের মতো সেই জিনিসটা মাথায় রেখেছি। এখনকার প্রজন্ম হয়তো শাহবাগ চত্বর থেকে এই জিনিসটা জেনে যাবে এবং তাদের মধ্যে থাকবে। এগুলো হচ্ছে আমাদের স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী অনেকগুলো অ্যাচিভমেন্ট আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। তারপরেও আমরা আন্দোলনের স্বার্থে এবং কৌশলে আমরা সবসময় সজাগ সোচ্চার থাকবো। আমরা কিছু কিছু জায়গায় হয়তো পরিবর্তন আনবো। আমি আপনাদেরকে বিশ্বাস রাখতে বলি, সেই পরিবর্তনটা আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেকগুলো, কারণ এখানের মধ্যে অনেক ধরনের সমন্বয়ের মধ্যে, কারণ আমরা একটা কোনো প্রফেশনাল রাজনৈতিক দল না, আমাদেরকে অনেক ধরনের সমর্থন, সহযোগিতা, বিরোধিতা, চাপ সবকিছুকে অস্বীকার করে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরা সেই দাঁড়ানোটা অব্যাহত রাখবো যতক্ষণ না আমরা মনে করব যে আমাদের আন্দোলনের গতিমুখের মধ্যে আরেক ধরনের পরিবর্তন আনা। এবং সেই মনে করাটা আমি এখানে বসে মনে করব না, সেই মনে করাটা শাহবাগ চত্বরে যে সাধারণ মানুষ যান তাদের সাথে কথা বলে তাদের কথাটা শুনে যদি আমরা যেভাবে মনে করব সেভাবেই পরবর্তীতে আমরা পদক্ষেপ নেব। জি, ধন্যবাদ জনাব আরিফ। আমাদের আরেকজন দর্শক টেলিফোনে আছেন, তার কথা শুনি। হ্যালো। হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি শাওন বলছিলাম নীলফামারী থেকে। জি বলুন। আমার ওই সেলিম সাহেবের সঙ্গে উনি আছেন, ওনার কাছে একটা প্রশ্ন ছিল। আমার অ্যাকচুয়ালি আমি কেবল জয়েন করেছি আপনার প্রোগ্রামটিতে, এই জন্য আমার নামটা ঠিক আমি বলতে পারছি না। উনি একজন ব্লগার। মিস্টার আরিফ। হ্যাঁ, আরিফ সাহেবকে আমি বলতে যাচ্ছি যে আপনি একটু আগে বললেন যে জনগণকে নামতে বললেন আপনার সোমবারের হরতাল প্রতিহত করার জন্য জামাত শিবিরের। আপনি বললেন যে সরকারের উপরে আস্থা রাখবেন না। আপনিও কি সরকারের উপর আস্থা রাখেন না? আর জনগণ যদি সরাসরি নেমে এটা প্রতিহত করতে যায় তাহলে তো সংঘর্ষ হবে তাদের সঙ্গে। এর রেসপন্সিবিলিটি কে নেবে? এটা তো পুলিশের কাজ, তাই না? হ্যাঁ, জনগণ চাইবে একটা দেশের মতামত দিতে চাইবে, কিন্তু তাই বলে রাস্তায় নেমে যদি জনগণ তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়, এটা কেমন হয়ে যায় না? এই ব্যাপারে যদি আরেকটু। জি ধন্যবাদ জনাব আরিফ। প্রথম কথাটা আমি উল্টা দিক থেকে আসি। আপনি যেটা বলেছেন আমরা জনগণকে প্রতিহত করতে বলছি না, আমরা বলছি জনগণকে হরতাল প্রত্যাখ্যান করতে। আমরা বলছি না যে আপনি লাঠি সোটা নিয়ে তাদের মতো করে সন্ত্রাস করবেন, তাদের মতো এই জিনিস আমরা সাধারণ মানুষের না। এটা আপনি ঠিকই বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। আইন শৃঙ্খলা জামাত শিবির ভাঙবে, পুলিশ সেটা নিয়ন্ত্রণ করবে। আমরা আইন শৃঙ্খলা ভাঙতে বলছি না কাউকে, এবং আমরা সেই আইন শৃঙ্খলা ভাঙার জায়গায় যাচ্ছি না। আমরা বলছি আপনি সাহসটা করবেন, আপনি ভয় পেয়ে বাসায় থাকবেন, আপনি সাহস করে আপনার অফিসে, আপনি যে কাজ করছেন তা করেন, আপনি আপনার মতো কাজ করবেন। আপনি আপনার জায়গা থেকে বলবেন যে না এই হরতালে আমি একমত না, সেটা আপনার আচরণে। এর মানে এই না যে তারা ভোর 6টা থেকে আগুন ধরানো শুরু করে দিলে আপনিও ভোর 6টা থেকে গিয়ে তাদের উপর আগুন ছড়ানো, ওই কথা আমরা বলছি না। আর আরেকটা জিনিস উনি বলেছেন যে সরকারের উপর আমাদের আস্থা আছে কিনা। দেখেন, একটা সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়। সো এটা এক ধরনের প্রতিষ্ঠিত সত্য যে যারা সংসদে আছেন তাদের সবগুলো দলের উপরই জনমানুষের আস্থার জায়গাটা ভোটের মাধ্যমে তারা পরীক্ষিত। এটা শুধু সরকার না, বিরোধী দল বলবেন যে তারাও একটা নাম্বার অফ ভোট তারা পেয়েছেন। কিন্তু এই সরকারকে, বিরোধী দলকে বা প্রতিটি রাজনৈতিক দলকেই সঠিক পন্থায় তাদের লক্ষ্যে রাখার জন্য আমরা যদি বলি জনগণের এক ধরনের চাপ সারা দুনিয়া জুড়েই আছে, সেই চাপটা আমরা সৃষ্টি করতে চাই। আমি আপনাকে ভোট দিলাম মানে আপনি 5 বছর যা ইচ্ছে করবেন তা তো না। আমি যখনই মনে করবো এই যে জনগণ
যে এই সরকারকে আরো দৃঢ় হওয়া উচিত, আমি মনে করেছি এই সরকারের আইন ঠিক করা উচিত, আমরা সেই ভয়েসটা দিব। এর মানে এই না যে আস্থাহীনতা ওই পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে আমরা না, আমরা বলছি সরকারি দল বিরোধী দল প্রতিটি রাজনৈতিক দলই তারা যখনই কোনো ভুল ত্রুটি করবেন সেই ভুল ত্রুটি জনগণের পক্ষে, আমরা সাধারণ মানুষ তো, আমরা সাধারণ মানুষের আগে আমরা সাহস পেতাম না, এখন আমরা একটু সাহস হয়েছে, আমরা ওই সাহস দিয়ে বলবো যে আপনারা এটা ভুল করছেন। জি ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন তার বক্তব্যের উপর কিছু বলবেন? অবশ্যই অনেক কিছু এখানে বলা দরকার। এখানে কতগুলো ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। এইটা কিন্তু একটা গণতান্ত্রিক কালচারের ভেতরে দুইটা রাজনৈতিক দলের ভেতরে প্রতিযোগিতা হচ্ছে না, এটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে জামাতে ইসলাম একটা যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ অভিযান পরিচালনা করছে। সুতরাং রাষ্ট্রকে ডিফেন্ড করতে হবে এবং স্বাভাবিকভাবেই রাষ্ট্রের যে ইনস্ট্রুমেন্টস, সেই ইনস্ট্রুমেন্টস গুলোকে ব্যবহার করে এটাকে দমন করতে হবে। এবং এই ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের, যে তারা যে গৃহযুদ্ধের কথাটা উচ্চারণ করলো, এবং মওদুদ সাহেবও আজকে দেখলাম গতকাল কোন একটা মিটিং এ তিনি বলেছেন যে দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কেন? গৃহযুদ্ধ মোটেই নয়, এটা হলো গোটা রাষ্ট্রের বিরুদ্ধে জামাতে ইসলাম একটা যুদ্ধ ঘোষণা করেছে, গোটা রাষ্ট্রকে সেটা মোকাবেলা করতে হবে এবং তার ইনস্ট্রুমেন্টস এর মাধ্যমে যেমন প্রধান ভূমিকা পালন করতে হবে, জনগণকেও রাষ্ট্রের পাশে এসে দাঁড়াতে হবে অন দিস কোশ্চেন। এটা সরকারকে সমর্থন করার ব্যাপার না বা বিরোধিতা করার ব্যাপার না, এইখানে মেইন ইস্যুটা হলো যে রাষ্ট্রের শত্রুকে আমি মোকাবেলা করব কিনা। সেকেন্ড আরেকটা বিষয়ে আলোচনা হচ্ছিল যে আন্দোলন। দেখুন আমাদের এইখানে একটু দুটো ফোন আছে, প্লিজ দুজন দর্শক টেলিফোনে আছেন, তাদের কথাটা শুনে নি আমরা। হ্যালো হ্যালো, জি বলুন। জি আমি ধানমন্ডি থেকে ফোন করেছি। জি বলুন। আমার কোশ্চেন হচ্ছে, এই যে আমরা স্টুডিওতে সাউন্ড পাচ্ছি না, আমি প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যালো, জি বলুন, এবার শুনছি। হ্যাঁ বলুন। জি আমি জানতে চাচ্ছি যে এই যে একটা গণজাগরণ হয়েছে, জি এখানে তরুণ সমাজেরই জাগরণ, সাথে সাধারণ মানুষ এটার সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দল এটার সাথে একাত্মতা প্রকাশ করেছে। কিন্তু কথা হলো যে সাধারণ যে তরুণ সমাজ, তারা চাচ্ছে যে এটা একদম নিরপেক্ষভাবে সামনের দিকে এগিয়ে যাক। যখন বিভিন্ন রাজনৈতিক নেতারা বা বিভিন্ন সংস্কৃতির মধ্যেও আমরা রাজনীতি দেখতে পাই যে রাজনৈতিক দল সমর্থন করছেন, ওনারা যখন বিশেষভাবে এসে বা ওনাদের চেহারা যখন বারবার দেখা যাচ্ছে একটা আন্দোলনের মধ্যে, ওনাদের নেতাদের মধ্যে, যেমন ডক্টর ইমরান, ওনার সাথে যখন বারবার একই চেহারা দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে না যে জিনিসটা একপেশি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি এ ব্যাপারে একদমই সতর্ক থাকতে বলবো যে আপনারা নিরপেক্ষ বলছেন নিজেদেরকে, সেই নিরপেক্ষতা আপনারা বজায় রাখুন এবং এই গণজাগরণটাকে গণজাগরণ থাকতে দেন, কোন রাজনৈতিক জাগরণ যেন না। জি ধন্যবাদ, ধন্যবাদ, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। সেকেন্ড টেলিফোন প্লিজ। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমি মিরপুর থেকে বলছিলাম। জি বলুন। যে বর্তমানে যে আমাদের শাহবাগে যে আন্দোলনটা চলছে, সেখানে আমরা যে একটু প্রশ্নকর্তা বললেন যে এভাবে যাতে দলীয়করণ না হয়, মানে আমরা অনেক সময় দেখি রাজনীতিবিদরা ওখানে গিয়ে ওঠেন, এভাবে না হয়, এইভাবে আমরা কতদিন চালিয়ে যাব এই আন্দোলনটা? আমাদের যারা উপরে থেকে যারা একটু চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে ব্লগাররা, যে এটা কতদিন। জি ধন্যবাদ। জনাব সেলিম যেটা শেষ বলতে চাচ্ছিলেন সেটা একটু শেষ। আমি বলতে চাচ্ছিলাম যে দুইটা বিষয়কে আমাদের আলাদা করে বুঝতে হবে। একটা হলো আন্দোলন, আন্দোলন হলো একটা প্রক্রিয়া এবং নানা ঘটনা নানা কর্মসূচির ভেতর দিয়ে সেটা অগ্রসর হয়, যেখানে আন্দোলিত হয় সমস্ত জনগণ এবং সমাজের বর্তমান স্থিতি অবস্থাটার ভেতরে একটা মোশন, একটা গতি সৃষ্টি হয় চেতনার জায়গায় বা ইনস্টিটিউশন গুলোর জায়গায়। এইটা হলো সামগ্রিক অর্থে এটাকে আন্দোলন বলে এবং সেই আন্দোলনটা রূপায়িত হয় অনেক 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 কর্মসূচির ভেতর দিয়ে। সুতরাং আন্দোলন যে খালি একটা কর্মসূচিকে ভিত্তি করেই হবে এটা মনে করাটা একেবারেই সঠিক নয়। সুতরাং আমরা এটা শুরু করেছি এবং এই ফর্মটা যতদিন ডেভেলপ করছে, এইটা একটা আরেকটা সায়েন্স আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা ফর্মে আন্দোলন যখন ডেভেলপ করতে থাকে, ডেভেলপিং ফেজে ওইটাকে চেঞ্জ করাটা ঠিক না। যখন ওইটার ভেতরে দেখা যায় যে মানুষ টায়ার্ড হয়ে গেছে বা আরেকটা রূপ খুঁজে পাওয়ার চেষ্টা করছে, তখন নতুন নতুন ফর্ম সেটার ভেতরে ইন্ট্রোডিউস করে। ধন্যবাদ জনাব সেলিম। জনাব আরিফ, যে দুজন টেলিফোনে বললেন, ইনফ্যাক্ট আমার ঠিক মনে নাই প্রথমজন বোধহয় নির্দলীয় চরিত্রের কথা, নির্দলীয় চরিত্র বলছে যে সাংস্কৃতিক জগতের লোকজন। প্রশ্নটা আমি যেটা মনে একই কথা বলেছেন এবং যে কতদিন ধরে এটা আসলে টানা যাবে। প্রথম জায়গাটা আমি ওই আপুর দৃষ্টি আকর্ষণ করছি, নির্দলীয় জায়গাটা।
আমরা আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা আমাদের প্রচন্ড আন্তরিকতার জায়গাটা আছে এখানের মধ্যে। শুধু আমাদের না, ওইখানে অনেক রাজনৈতিক নেতারা যাচ্ছেন যারা নিজেরাই বলেন যে আমাদের মঞ্চে যাওয়ার দরকার নেই, আমরা তোমাদেরকে দেখতে এসেছি, তোমাদেরকে একটু কথা বলতে এসেছি, এবং সেটা ক্যামেরার সামনে না। ওই আপু নিশ্চয়ই দেখেছেন আমরা এখানে আসতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ এই জনবিভ্রান্তিগুলো ছড়া মানে যাতে না হয়, এই জন্য আমাদেরকে মাঝে মাঝে আপনাদের সঙ্গে এসে কথা বলতে হচ্ছে। এর বাইরে ওই আপু দেখেছেন যে আমরা যারা আন্দোলনের কর্মী, আমরা কখনোই স্টেজে যাই না, আমাদেরকে ওই ধারে কাছেই দেখা যায় না। আমাদের একজন কনভেনার আছেন ইমরান, ওনাকে থাকতে হয়, এই জন্য মানে একজন মানুষকে আমাদের মুখপাত্র হিসেবে এখানে আছে। কিন্তু তারপরেও হয় কি, যারা যাচ্ছেন অনেক সময় দেখা যায় যে ঘটনাচক্রে তারা কেউ হয়তো একটু বেশি ভিতরে চলে যাচ্ছেন এবং এক ধরনের, হ্যাঁ আমি অস্বীকার করি না যে অনেক ধরনের প্রভাব বিস্তারের অনেক ধরনের চেষ্টা, এবং তাদের রাজনৈতিক পরিচয় আছে, সবাই জানে সেটা পরিচয় আছে, হ্যাঁ, এবং তারা অনেক ধরনের চেষ্টা হয়তো কেউ বেশি করেন, কেউ কম করেন, কেউ করেন না। এটা খুব ফ্যান্টাস্টিক। আমি আজকে বলবো যে আমি এমন নেতাদের সাথে আমার কথা হয়েছে যারা অনেক দূরে জানাজা পড়েছেন এবং জানাজা পড়ে নিশ্চুপ ভাবে চলে গেছেন। আমি নিজে দেখেছি একেবারে বাংলাদেশ অনেকেই যাচ্ছে, তারা মঞ্চের কাছে যেতে চায় না, মানে ওই কয়েকশো গজের মধ্যে জানে, অনেক দূরে জানাজা পড়েছেন, কোন আগ্রহ দেখা, অনেকে আবার ঠিক ওখানে থাকতে চাচ্ছেন। যেহেতু এটা সাধারণ মানুষের আন্দোলন এবং খুব আমাদের খুব রাজনৈতিক প্রতিষ্ঠান ওইভাবে গড়ে ওঠেনি, আমরা আমাদের মতো করছি, যার কারণে আমরা খুব কি বলা যায়, যারা আসছেন, যারা এটার সাথে এসে বেশি আগ্রহ এবং উৎসাহ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে অনেক সময় অনেক জায়গায় ছাড় দিতে হচ্ছে এবং তারা হয়তো কাজে একটু সহায়তা করছেন। বাট নীতি নির্ধারণী জায়গাগুলোতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, কারণ টেলিভিশনে যার চেহারা দেখা যাচ্ছে এর মানে এই না যে তিনি হয়তো ওইখানে, বা আমিও যে ওইখানে খুব বড়, অনেকে হয়তো ভুল বুঝতে পারে। এই ভুল বোঝাবুঝিগুলোর জায়গায় একটা বড় আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, 12 দিন হয়ে গেল, এই জায়গাগুলোতে কিছু হতে। ধন্যবাদ জানাব। এই নির্দল চরিত্র সম্পর্কে লাস্ট যদি একটু কমেন্ট করেন, এই নির্দল চরিত্রটা বজায় রাখা। না, আমি আবার বলছি যে রাজনৈতিক অরাজনৈতিক এক জিনিস, আর দলীয় নির্দলীয় হলো আরেক জিনিস। সুতরাং আমাদের যে আন্দোলনটা তরুণ প্রজন্মের সূচনায় এবং সমস্ত জনগণ সেখানে সম্পৃক্ত হয়েছে, আমি আবার বলতে চাই এটাকে অরাজনৈতিক বলে অবমূল্যায়ন করা হবে। এটা গুরুতরভাবে রাজনৈতিক আন্দোলন এবং একটা সর্বোচ্চ রাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলন হচ্ছে, কিন্তু সেই আন্দোলনের বিকাশের স্বার্থে, ঐক্য রক্ষার স্বার্থেই এইটাকে দলের ঊর্ধ্বে একটা নির্দলীয় নিরপেক্ষ চরিত্র নিয়ে আমাদেরকে অগ্রসর করা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে যে সমস্যাটার কথা বলা হলো, আমি একটা হালকা সাজেশন দিতে পারি যে আমরা টিভি চ্যানেলগুলোর ক্যামেরাম্যানদেরকে যদি একটু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া যায়, এই ধরনের নন পলিটিক্যাল ফেসের উপরে যেন তারা কালচারটা, আমি ঠিক রাজনৈতিক পরিচয় লোকে জানে, রাজনৈতিক, কিন্তু সেটা কালচার হিসাবে না, সেটা হলো তার পলিটিক্যাল পরিচয়ের কারণে। সে কারণে সুতরাং ওই ফেসগুলো যদি তারা ফোকাসের বাইরে রাখে, আমার মনে হয় এই সমস্যা বহুলাংশেই কমে যাবে। আমি এই জায়গাটা একটু জিনিস বলছি, মানে কিছু কিছু জায়গা হচ্ছে কি এটা রাজনৈতিক, এটাকে অস্বীকার করা কিছু না। যেমন ধরেন আমাদের স্লোগান কন্যা হিসাবে বা অগ্নিকণ্ঠ হিসাবে পরিচিত হয়েছেন সারা বাংলাদেশের লাকিয়া, তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু উনি ওই প্রথম রাত থেকে আছেন এবং অনবরত স্লোগান দিয়ে যাচ্ছেন। তাকে কিন্তু কেউ রাজনৈতিক বা ওই সংগঠন নিয়ে বিবেচনা করছে, তাকেই আন্দোলনের একটা কর্মী, আন্দোলনের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে নিচ্ছেন। সুতরাং প্রত্যেকেই তার আসলে নিবেদন দিয়েই প্রমাণ করতে হবে তিনি নিবেদিত। এর বাইরে এটা বোধহয় কর্মীদের সম্পর্কে বলা হচ্ছে না, আমি এই জন্য বললাম। এর বাইরে অনেক ধরনের লোকজন আসছেন, অনেকে সাহায্য করছেন। আমি আমার মনে হয় ওয়েল টেকেন এবং আমরা যথার্থ আলোচনা করেছি। সেলমের সঙ্গে একমত যে ওইখানে যদি ওই যে মিডিয়া ফোকাসটা কম রাখা যেত ওইভাবে, যে ওই স্পেসিফিক জায়গাগুলো, তাহলে তো ওনাদের ভুল বুঝাবুঝি হতো না। জি, ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, ধন্যবাদ আরিফ জেফতিক। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আগ্রহের সঙ্গে শাহবাগ তরুণ প্রজন্ম চত্বরের অগ্রগতিগুলোর দিকে লক্ষ্য রাখছি এবং প্রতিদিন সন্ধ্যায় আমরা দেশ টিভিতে সজাগতা অনুষ্ঠানে অগ্রগতি নিয়ে আলোচনা করছি। প্রতিদিনই নানান রকমের ডেভেলপমেন্ট হচ্ছে, বিশেষ করে আগামী সোমবার একটা বড় রকমের কর্মসূচি রয়েছে। আমরা আশা করছি যে প্রতি রাত্রেই আমরা প্রতিদিনের অগ্রগতি নিয়ে আলোচনা করতে পারবো। আজকে আমরা আলোচনা করলাম আজ সন্ধ্যা রাত পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তার উপর। আগামীকাল হয়তো আমরা সর্বশেষ অগ্রগতি নিয়ে আরো আলোচনা করতে পারবো। আপনারা দেশ টিভির সঙ্গে থাকুন এবং আমাদের আলোচনা শুনতে থাকুন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।